মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় চলছে রাজ্যে। সরকারি হাসপাতালে সংক্রমিত স্যালাইন ব্যবহারের জেরে রোগী মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। নিষিদ্ধ স্যালাইন ব্যবহার হয়েছে, অস্বীকার করা যাচ্ছে না, তবুও আমরা দেখলাম মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর দায় চিকিৎসকদের ওপর চাপানোর চেষ্টা করলো রাজ্য। গতকালকের ঘটনা থেকে তা কিন্তু স্পষ্ট। তার এ নিয়েই এই মুহূর্তে তরজা আরো জোরদার হয়েছে। সমস্ত গাফিলতি শুধুমাত্র চিকিৎসকদের? যদি তাই হয় তাহলে একজনের মৃত্যু হতে পারত, একজন তারা এই ঘটনায় অসুস্থ হয়ে পড়তে পারত, কিন্তু একসাথে পাঁচজন কেন? স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। ইতিমধ্যে তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। এবং গতকালকে আমরা দেখলাম রাজ্যের মুখ্য সচিব সরাসরি ট্রেনি চিকিৎসকদের গাফিলতির কথা উল্লেখ করেছেন। এবং নবান্ন থেকেও আমরা দেখলাম মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় যে তদন্ত রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে বেশিরভাগ চাঞ্চল্যতা সৃষ্টি হচ্ছে। যে রিপোর্ট রাজ্য পেশ করে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিনিয়র চিকিৎসকদের যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর কথায় গতকালকের বৈঠক থেকে কেন আরএল স্যালাইন নিয়ে একটা প্রশ্ন উঠল না? কেন এই স্যালাইন কাণ্ডে আমরা দেখলাম না ওষুধ নির্মাণকারী সংস্থা যাদের বরাদ দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সিআইডির তৎপরতার কথা উল্লেখ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন তুলছেন চিকিৎসকরাই। তিনি কি প্রশ্ন তুললেন? তিনি 12 জনকে আমরা দেখলাম সাসপেন্ড করলেন এবং প্রসূতির চিকিৎসার সময় সিনিয়র ডাক্তাররা উপস্থিত কেন ছিলেন না সেই প্রশ্ন তুললেন। সিআইডি রিপোর্ট এবং সিনিয়র ডাক্তারদের যে রিপোর্ট, সেই রিপোর্ট খতিয়ে দেখে চিকিৎসকদেরকে রীতিমতো কাঠগড়ায় তুললেন, আক্ষেপ করলেন। সঠিকভাবে চিকিৎসার দায়িত্ব যদি পালন করা যেত তাহলে হয়তো মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি এবং গতকালকে একজন সদ্যজাতকও আমরা হারিয়েছি, সেই সদ্যজাতকেও নাকি বাঁচানো যেত। কি বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আরো একবার শোনাবো। আমি দুঃখের সাথে বলছি, অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। কেন হয় না? এখন তো ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেন মডার্ন সায়েন্সে, তারা টিভিতে দেখে নেয় সিস্টেম কি আছে ভেতরে। আমি তো নিজে অনেকগুলো অপারেশন করেছি, আমি শুনেছি তাদের কাছে রেকর্ডিংও করা থাকে। তাহলে কেন অপারেশনের গেট পর্যন্ত ভেতরেও থাকা উচিত বলে আমি মনে করি। যদি কোনো অবহেলার কেস থাকে, ইটস এ ক্রিমিনাল অফেন্স, সেক্ষেত্রে কেস টু কেস ভেরিফাই করা যেতে পারে, নট অল কেসেস। কিন্তু সিস্টেম থাকা উচিত এই সব ঘটনা ঘটবার পর। এটা ঠিক প্রাইভেট পেশেন্ট যারা, তারা অনেক সময় চায় না যে আমার অপারেশন কেসটা বাইরে দেখানো হয়। আমরা দেখাবো না, কিন্তু গেট পর্যন্ত কে যাচ্ছে, কে আসছে, কখন বেরোচ্ছে, কারা উঠিতে যাচ্ছে, কতক্ষণ থাকছেন, সেগুলো দেখবার অধিকার নেই। আমি নারায়ণকে বলবো, হেলথ সেক্রেটারিকে অ্যান্ড সিএসকে, অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া। আর যদি কেউ না বলে তাকে বলুন, প্লিজ আপনার কাছে হাত জোর করে বলবো, আপনি ছুটি নিন, অন্য জায়গায় গিয়ে জয়েন করুন। আপনাদের স্বাস্থ্য পরিষেবা মানুষকে যদি বাঁচাতে না পারেন, আপনার ভুলের জন্য একটা জীবন আমরা হারাতে পারি না। অনেক সময় আমি দেখেছি একটা অ্যাক্সিডেন্ট কেস গেল, প্রথমে জুনিয়ররা দেখে বলে দেয় মারা গেছে, নিয়ে চলে যান। তাকে তো আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট যদি কোনোভাবে বাঁচানো যায়, তাকে লাইফ সাপোর্ট দেবো, তাকে আমি আইসিসিউতে নিয়ে যাব। তার পরিবারটা তো দেখবে যে তার অ্যাটলিস্ট চেষ্টা করা হয়েছে। শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। গতকাল থেকে শুনিয়ে আসছি আমরা, এবং কোথাও গিয়ে গতকালকে নবান্ন বৈঠক থেকে আমরা দেখলাম না চিকিৎসকদের দিকেই তিনি ঘাড়েতেই তাদের দায় ঠেলেছেন। পাশাপাশি আমরা দেখলাম না যে আরএল স্যালাইন যেটা নিষিদ্ধ হওয়ার পরেও কেন রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে তা ব্যবহৃত হচ্ছিল। এবং আমরা দেখেছি বিভিন্ন ওষুধের দোকান থেকে
টাকা দিয়ে রীতিমতো এই নিষিদ্ধ স্যালাইন রোগীর পরিবার পরিজনেরা কিনছিল এবং এই মেদিনীপুর মেডিকেলে কেন ওই 5 জন প্রসূতিকে নিষিদ্ধ হওয়ার সত্ত্বেও যেখানে রিস্কি এই পুরো বিষয়টা কেন দেওয়া হয়েছিল ইনি মুখ্যমন্ত্রীর আমরা কোনো বক্তব্য শুনলাম না। স্বাভাবিকভাবে ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো এই ঘটনায় জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। শুধু তাই নয়, তারা কর্মবিরতির ডাক দিয়েছেন ইতিমধ্যেই। একাধিক চিকিৎসক, অনিকেত মাহাতো আপনাদের মনে থাকবে আরজিকর ঘটনায় যিনি একজন প্রধান মুখ ছিলেন, তারাও ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে কাকে আড়াল করতে চাইছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে এই আরএল স্যালাইন নিয়ে কোনো বক্তব্য তার মুখে শোনা গেল না। যারা বরাত দিয়েছিল, কিভাবে সরবরাহ হচ্ছিল নিষিদ্ধ হওয়ার পর, কেন প্রশ্ন তুলছেন না তিনি? অনিকেত মাহাতো থেকে একাধিক জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শোনাবো। আপনি কাকে আড়াল করতে চাইছেন সেই প্রশ্নটা আমরা সরাসরি আপনার কাছে রাখতে চাই। স্বাস্থ্য মন্ত্রী হিসেবে আপনার সাসপেনশনের যদি আমি দাবি জানাই, একটা নবজাতক, যে নবজাতক একদিন যার জন্ম, সে যদি এই দাবি করে, তাহলে আপনি মানবিক মূল্যবোধের জায়গা থেকে কোথায় যাবেন? তাহলে এই ধরনের অপদার্থতার জায়গা তৈরি করবেন না। এই 12 জন ডাক্তারবাবু যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, এরা যদি এই মৃত্যুর জন্য দায়ী বলে আপনি প্রমাণ করতে চাইছেন, তাহলে আপনি এটা পরোক্ষভাবে বা ডিরেক্টলি বলে দিন স্যালাইন ঠিক ছিল, মেডিসিন ঠিক ছিল, ওষুধ ঠিক ছিল, তাহলে আপনি এগুলো ব্যান করলেন কেন? পাশাপাশি এই স্যালাইন কাণ্ডের দায় চিকিৎসকদের উপর চাপাতে চাইছেন মুখ্যমন্ত্রী, দায় ঝেড়ে ফেলতে চাইছেন তিনি। মেদিনীপুর মেডিকেল কলেজে 12 জন চিকিৎসককে সাসপেন্ডের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সার্ভিস ডক্টরস ফোরামের রাজ্য সাধারণ সম্পাদক সজল বিশ্বাসও। দেখুন, আমরা ধিক্কার জানাচ্ছি। এর থেকে নিন্দনীয় ঘটনা, মর্মান্তিক ঘটনা হতে পারে না। এটা গণতন্ত্রের পক্ষে একটা অশনি সংকেত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেভাবে আজকে স্যালাইন কাণ্ডের যে দায়টা আজকে ডাক্তারদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, ডাক্তারের যেহেতু সফট টার্গেট, সেহেতু ডাক্তারদের দিকে অঙ্গুলি ঘুরিয়ে দিলে মানুষ সেদিকে ঘুরে, কিন্তু মানুষ কিন্তু সহজে ভুলবে না। মানুষ কিন্তু রাস্তায় নেমেছে, তারা কিন্তু জানে যে স্যালাইনের জন্য অথবা অক্সিটোসিন যে ওষুধ, সেই ওষুধের জন্য এই ওষুধগুলো বা স্যালাইন গুলো পারচেস প্রকিউরমেন্ট কারা করেছে, কি তার শর্ত রয়েছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সাথে আজকে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের কি এমন ধরম মরম আছে, কি এমন মধুমাখা সম্পর্ক আছে যে সেখানে আজকে তার কোম্পানির ওষুধই চালাতে হবে? যেখানে 9 মাস আগে ব্যাঙ্গালোর আজকে সেখানে রিপোর্ট দিয়েছে, তারা এখানে চিঠিও করেছে আজকে প্রিন্সিপাল সেক্রেটারিকে, জয়েন্ট সেখানে ইনভেস্টিগেশন হয়েছে, রেড হয়েছে, সে স্যাম্পল তুলে নিয়েছে, পরীক্ষায় ফেল করেছে সেগুলো, তারপরেও সেগুলোকে আজকে রমরমিয়ে চালানো হয়েছে। নিশ্চয়ই সেখানে একটা বড় ধরনের টাকা পয়সার লেনদেন রয়েছে, গটাপ রয়েছে এই কোম্পানির সাথে। তাই সেই কোম্পানির স্যালাইন গুলোকে আজকে এখানে চালানোর জন্য আজকে তারা এই কাণ্ড করেছে এবং আজকে দোষটাকে আজকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু ডাক্তারদের কাছে সাসপেন্ড করা হচ্ছে। 2015 সালে শুনছিলেন ইতিমধ্যেই চিকিৎসকরা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন এই ঘটনায়। পাশাপাশি কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি যেমনটা শুরুতেই বলছিলাম যে এই ঘটনা, যে ঘটনা ইতিমধ্যে সিআইডি তদন্ত শুরু হয়েছে এবং রাজ্য রাজনীতি তোলপাড়। প্রথম থেকেই একদম বিরোধীরা কোমর বেঁধে নেমেছে। আমরা দেখেছিলাম সর্বপ্রথম কংগ্রেস, সিপিআইএম তারা একদম রাস্তায় নেমেছে, স্বাস্থ্য ভবন অভিযান করেছে। গত পরশু শুভেন্দু অধিকারী তিনি স্বাস্থ্য ভবন অভিযানে যান এবং সেখান থেকেও তিনি মুখ্যমন্ত্রীর সরাসরি অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী তার গ্রেপ্তারির দাবি তোলেন এবং গতকাল সদ্যজাতর মৃত্যুর ঘটনা, সেখানে প্রসূতির বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্যালাইন কাণ্ডে তিনি বলছেন সব দোষ মুখ্যমন্ত্রীর, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো। এবং শুধু মানবিক কারণে নয়, দেবাশিস রুইদাস ভারতীয় জনতা পার্টিরও একজন প্রাইমারি মেম্বার। গত 17ই ডিসেম্বর তিনি মেম্বারশিপ নিয়েছেন। আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমরা সে কর্তব্য পালন করব। আমাদের মেম্বার না হলেও করতাম এবং এতদিন টনক নড়েনি। আমি আসার আগে নেতারা এখানে এসে খোঁজ করছে ও আছে কিনা ঘরে। 2 গাড়ি পুলিশ এসে খোঁজ করছে, আমি পুলিশকে পর্যন্ত জানাইনি, মেসেজ দিইনি। বলে কি করতো, ওকে তুলে নিয়ে গিয়ে বিডিও ডাকছে, ডিএম ডাকছে বলে বসিয়ে রাখতো যাতে আমার সঙ্গে দেখা না হয়। এই যে তঞ্চকতা, এ ক্ষমার অযোগ্য। আমরা এই দেবাশিস শক্ত আছে, অনেক দূর যাব, আমরা এই লড়াই করব, দোষীদের শাস্তি চাই। মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় ডাক্তারদের, সব দোষ মুখ্যমন্ত্রী, যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী। দাদা মুখ্যমন্ত্রী এবং এই আরএল এর স্যালাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি, স্ত্রীকে কাড়েনি, এর বাচ্চাকে অনাথ করেনি। আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে, 3 জন মৃত্যুর সঙ্গে। এবং গত ডিসেম্বর মাসে, আমি 10 তারিখ ডিসেম্বরের 10-এর আগের কথা ছেড়ে দিলাম,
10-এ জানার পরে, কালকে তো অন রেকর্ড অ্যাডমিট করেছে স্পেশাল সেক্রেটারি যে 10ই ডিসেম্বর জেনেছি, ওটাও তো প্রামাণ্য। তারপরে কত হাজার লোকের গায়ে স্যালাইন দিয়েছেন, সে সংখ্যাটা কি লক্ষাধিক হবে? প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক হেলথ সেন্টার, সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, পিজি, এনআরএস, আরজিকর সহ কলকাতা স্টেট হসপিটাল, সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ? তার তালিকা প্রকাশ করুন। কিডনি নষ্ট হতে শুরু করবে, তখন বলবেন ওর সুগার আছে। শুভেন্দুর এই সব দোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাশাপাশি তিনি বক্তব্য দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায়। ঠিক এই ঘটনায় এর পরিপ্রেক্ষিতে পাল্টা বক্তব্য দিয়েছেন কুণাল ঘোষও। তিনি বলছেন শুভেন্দু অধিকারী শুধুমাত্র এই ঘটনায় কুৎসা করছেন, রাজনৈতিক উস্কানিমূলক মন্তব্য করছেন। তিনি তো কখনো রেলমন্ত্রীর পদত্যাগ চান না, পুলওয়ামার সীমান্তে ঢুকে হত্যাকাণ্ডের ঘটনায় কখনো প্রধানমন্ত্রীর ইস্তফা চান না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন? দেখুন, বিরোধী দলনেতাকে বলছি, যা বলবেন ভেবেচিন্তে বলবেন। মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাটায় কি করবেন? যেখানে যে ডক্টরদের অপারেশনটা করার কথা, যে সিনিয়র ডক্টরদের, তারা সেই সময় কাজ ফেলে পড়ুয়াদের হাতে ছেড়ে অন্য জায়গায় প্রাইভেট প্র্যাকটিসের ওটি করতে গেছেন। তারপর দুর্ভাগ্যজনক দুর্ঘটনা এবং মৃত্যু ঘটেছে। তার সঙ্গে মুখ্যমন্ত্রী কি করবেন? মুখ্যমন্ত্রী ওই জায়গাটায় যা যা সরকারি ব্যবস্থা ছিল, গোটা ব্যবস্থা ছিল। এবার যদি সেখানে সিনিয়র ডক্টররা তাদের দায়িত্ব পালন না করেন, তার জন্য কেন মুখ্যমন্ত্রীকে দায়ী করা হবে? আর যদি বিরোধী দলনেতার কথায় কথায় চেয়ার ধরে টানাটানি লোকের অভ্যাস হয়, তাহলে দেশে যে পরের পর এমনকি বাংলার বুকে ট্রেন দুর্ঘটনাগুলো ঘটে গেল, রেলমন্ত্রীকে ইস্তফা দিতে বলেছেন। বাংলাদেশে অনুপ্রবেশ ঘটছে আসামে, ত্রিপুরায়, বাংলাতেও। সীমান্ত রক্ষায় ফেল করছে বিএসএফ। অমিত শাহকে ইস্তফা দিতে বলেছেন হোম মিনিস্টারের পদ থেকে। যখন জঙ্গি আক্রমণ হয়, যখন সর্বনাশ ঘটে, তখন প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে বলেছেন। তো সুতরাং এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন চিকিৎসকরা মানুষের যার যা দায়িত্ব পালন করে চিকিৎসাটা করুন। সিনিয়র চিকিৎসক তিনি যদি সেই সময় প্রাইভেট প্র্যাকটিস করতে গিয়ে প্রাইভেট নার্সিংহোমে তিনি ওটি করতে চলে যান, তো শুভেন্দু অধিকারী কি এই সংস্কৃতিগুলোকে সমর্থন করছেন? অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। শুভেন্দু অধিকারী যেমনটা মন্তব্য করেছেন শোনাচ্ছিলাম, তার পাল্টা কুণাল ঘোষ তিনি বক্তব্য রেখেছেন। কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই কিন্তু সরব হচ্ছেন। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনানোর চেষ্টা করব আপনাদের। তারও একই মন্তব্য যে ডাক্তার বাবুদের ঘাড়ে সব দোষ চাপিয়ে নিজে বাঁচার চেষ্টা মুখ্যমন্ত্রীর। দেখুন, সামনে সিআইডি যে নতুন তত্ত্ব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার, মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা যাবে না। যদি নেগলিজেন্সের প্রশ্ন হয়, যদি চিকিৎসকের কোনো ভুল চিকিৎসার প্রশ্ন হয়, তাহলে একসঙ্গে সেটা 5 জনের ওপরে তার এফেক্ট কোনো সময় হতে পারে না। ভুল চিকিৎসায় একই সময় একজন মারা যেতে পারেন, আরেকজন মৃতপ্রায় হয়ে পড়তে পারেন, কিন্তু 5 জনের একই ধরনের সিমটম দেখা গেল। এটার জন্য দায়ী কি কোনো চিকিৎসক হতে পারেন? পরিস্থিতির বাধ্যবাধকতায় তারা ওই রিঙ্গার ল্যাকটেড স্যালাইনকে তারা ব্যবহার করেছেন, কারণ তাদের কাছে কোনো অন্য অপশন ছিল না। একজন প্রসূতি তিনি মারা গেলেন, তার ক্ষেত্রে খুব একটা বেশি তৎপরতা দেখা গেল না। 4 জনকে গ্রিন করিডোর করে কলকাতায় পৌঁছে দেওয়া হলো। সরকারি হসপিটালগুলো আজকে কি অবস্থায় আছে? মুখ্যমন্ত্রী সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছেন। সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করবার পর সেখানে কোনো জীবনদায়ী ওষুধ নেই। স্বয়ং মুখ্যমন্ত্রী যখন তার পায়ে একটি বিতর্কিত দুর্ঘটনা হয়েছিল, সেই দুর্ঘটনার সময় তিনি কিন্তু স্থানীয় কোনো সুপার স্পেশালিটি হসপিটালে যাননি, সরাসরি এসে এসএসকেএম এ ভর্তি হয়ে গেছে। এখন এসএসকেএম এ যেখানে মানুষের বদলে কুকুরের পর্যন্ত ডায়ালিসিস হয়, এতটাই তারা কম্পিটেন্ট, এবং কখনো কখনো মুহূর্তের মধ্যে মানুষকে তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে ভেন্টিলেশনে পাঠিয়ে দেন, আবার ভেন্টিলেশনের পেশেন্টকে 45 মিনিটের মধ্যে সুস্থ স্বাভাবিক করে পায়ে হেঁটে অন্য জায়গায় পৌঁছে দেন।
এই যে তৎপরতা এবং এই ধরনের এক্সপার্টাইজ যে হসপিটালের আছে আজকে সেটাও পশ্চিমবঙ্গের মানুষ জানেন। অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও চলছে আমরা দেখলাম। তবে ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, চিকিৎসকরা কিন্তু তারা পথে নামছেন, তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। অন্যদিকে যে 12 জনকে সাসপেন্ড করা হয়েছে তাদের রীতিমতো সে বিষয়ে ইনভেস্টিগেশন করছে সিআইডি। এই তদন্ত কোন দিকে মোড় নেয় নজর থাকবে আমাদের। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।